বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি ইয়াসমিন আরা, সহকারী শিক্ষক, আইসিটি ভাঙবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আজকে আমি তোমাদের ক্লাস 6 বা 6ষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর ক্লাস নেব। প্রথম অধ্যায়ের ক্লাস পাঠের উপর। তোমরা ক্লাস 6ষ্ঠের বা 6-এর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই আইসিটি ক্লাসের জন্য প্রস্তুত হও, তোমরা মনোযোগী হও। প্রথমেই আমরা একটা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো তো একটা ছবি দেখতে পাচ্ছি। যে ছবিটা একটা কিসের ছবি? একটা ক্লাসরুমের, তাই না? যে অনেকগুলো শিক্ষার্থী বসে আছে। সামনে কি এটা? সামনে প্রজেক্টরের মাধ্যমে একটা ক্লাস নিচ্ছে। তো এই প্রজেক্টরটাও কি একটা প্রযুক্তি, তাই না? প্রযুক্তির ব্যবহার করে কিন্তু এই ক্লাসটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো তাহলে কি হচ্ছে? এখানে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, আমরা এখানে দেখছি। সাধারণত যেরকম আমরা ক্লাস দেখি, এই চিত্রে কিন্তু সেরকম ক্লাস দেখছি না। তো একটু ক্লাসে ভিন্নতা আছে। তাতে কি আছে? যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে এখানে, তাই না? তার এখানে শিক্ষার্থীরা কি করছে? ডিজিটাল ক্লাস করছে। আমরা পাশাপাশি আরেকটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে চিকিৎসা চলছে, অর্থাৎ একটা প্রযুক্তির মাধ্যমে ডাক্তার সাহেব কী করছে? রোগ নির্ণয় করার চেষ্টা করছে। তাহলে ডাক্তার সাহেব চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার করছে এখানে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো প্রথমে আমরা আসি যে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো প্রযুক্তি তো আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হতে দেখি। তো আমরা প্রথমেই দেখি যে শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা কীরকমভাবে আসছে। যে এখানে দেখো একটা ক্লাস দেখতে পাচ্ছি। এই ক্লাসে পাঠদান চলছে। এটা কীরকম পাঠদান? আর পাশে আরেকটা ক্লাস চলছে, এখানেও একটা ক্লাস চলছে। এখানকার বা পদ্ধতিটা কী? তো এই ছবি দুটোর পাঠদানের কী পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ? এখানে দুটোই ক্লাসরুম। এখানে শিক্ষার্থীরা দুটোতেই ক্লাস করছে এবং এখানে পাঠদান চলছে। তা আমরা এই শিক্ষাক্ষেত্রে এখানে কিসের ব্যবহার দেখতে পাচ্ছি এবং ছবিগুলোর ভিতর কী পার্থক্য? তোমরা কি বুঝতে পারছো যে কী ধরনের পার্থক্য? যে প্রথম ছবিটা হচ্ছে গতানুগতিক পাঠদান, যা সাধারণত সচরাচর আমরা দেখে থাকি বা হয়ে থাকে। আর দ্বিতীয় ছবিতে দেখো যেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান চলছে। এখানে মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যমে, যেমন মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম বা মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ক্লাস হচ্ছে। অর্থাৎ এর সঙ্গে যদি ছবি দেখানো চলছে, এছাড়া যদি কোনো শব্দের প্রয়োজন হয়, সেটা অডিও, ভিডিও, ছবি, সব কিছুর সমন্বয়ে কিন্তু এই মাল্টিমিডিয়া ক্লাসরুমটা। এখানে শিক্ষার্থীরা সেভাবে ক্লাস করছে। তাহলে আমরা এখানে দুইটা ক্ষেত্রে পার্থক্য দেখছি। এখানে সাধারণ যেভাবে আমরা দেখি গতানুগতিক পাঠদান, সেইটা। আর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা প্রযুক্তির ব্যবহারের ফলে কীরকমভাবে পাঠদানটা হচ্ছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ট্যাব দেখছি। এখানে ই বুকের কী করা হয়? কয়েক হাজার বই রাখা হয়, অর্থাৎ ইলেকট্রনিক বুক দেখতে পাচ্ছি আমরা এখানে, যেখানে কয়েক হাজার বই রাখা যায়। একজন শিক্ষার্থী তার প্রয়োজন অনুসারে সে সেখান থেকে বই কী করতে পারে? ডাউনলোড করতে পারে, সেখান থেকে পড়তে পারে। যে কোনো বই যে কোনো সময় সে অনায়াসে পড়াশোনার জন্য সে ব্যবহার করতে পারে। এছাড়া কি করতে পারে? এছাড়া অনলাইনে পরীক্ষাও দিতে পারে। তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার দেখলাম যে এখানে মাল্টিমিডিয়া ক্লাসের প্রয়োগের মাধ্যমে ক্লাস হচ্ছে। এছাড়া ই বুক ব্যবহার হচ্ছে। তাছাড়া অনলাইন পরীক্ষাও দেওয়া সম্ভব। যে বর্তমান যে মহামারী চলছে, আমরা বর্তমানে সেটার সঙ্গে আছি। দেখো যে স্কুল বসা সত্ত্বেও ক্লাসগুলো আমাদের ঠিকভাবে হতেই পারছে না। তাহলে সেক্ষেত্রে কী প্রয়োজন হচ্ছে? আমাদের
অনলাইনে ক্লাসের প্রয়োজন হচ্ছে, তাই তো আজকের সেই অনলাইন ক্লাস। তো সেই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে, তাই না? তোমরা ঘরে বসেও অনলাইন ক্লাসটাও করতে পারছো, আবার প্রয়োজন হলে অনলাইনে পরীক্ষাও দিতে পারছো। এরপর চলে আসি আমরা যে চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা। যে চিকিৎসা ক্ষেত্রেও আমরা এখন অনেক প্রযুক্তির ব্যবহার দেখছি। যে আগেকার সময় যে গতানুগতিক চিকিৎসা, আগেকার বিভিন্ন রোগের লক্ষণ বা উপসর্গ দেখেই চিকিৎসা করা হতো, কিন্তু বর্তমানে কি হয় যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সঠিক রোগটা নির্ণয় করা হয়, ফলে সঠিক রোগও বোঝা যায় এবং তার চিকিৎসা দিলে অনেকভাবে তার চিকিৎসা উন্নতি করা সম্ভব। তাই বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে অনেক মানুষের প্রাণই বেঁচে যাচ্ছে এবং ডাক্তারদের চিকিৎসা করাও সুবিধা হচ্ছে। তাহলে চিকিৎসা ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার বর্তমানে চলছে। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আরও দেখি আমরা, দেখো যে এখানে একটা ছবি দেখছি আমরা, যে মানুষের হৃদপিণ্ডের ছবি। তা আমরা বাইরে থেকে কি এত সুন্দরভাবে হৃদপিণ্ডের ছবি দেখতে পাই? কিছুই দেখতে পাই না, জানি শুধু যে আমরা আমাদের হৃদপিণ্ড আছে, কিন্তু এত সুন্দর নিখুঁতভাবে ছবি তোলা সম্ভব হয় না। তাই শরীরের বাইরে থেকে শরীরের ভিতরে হৃদপিণ্ডের এরকম নিখুঁত ছবি তোলাও সম্ভব এই প্রযুক্তি ব্যবহার করে। এছাড়াও আছে যে আমরা এখানে পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে একজন ডাক্তার সাহেব, আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপের ভিতরে কি একজন চিকিৎসককে দেখতে পাচ্ছি। তো তার মানে এখানে বুঝতে পারছো যে দূরে থেকে চিকিৎসা ব্যবস্থা। তো দূরে থেকে টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় টেলিমেডিসিন। তাহলে আমরা কি জানি যে যে কোনো প্রান্ত থেকে বা দূরে থেকে টেলিফোনের মাধ্যমে কোনো চিকিৎসকের সঙ্গে যদি আমরা চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় জানতে পারি বা চিকিৎসা নেই, সেটিকে আমরা বলতে পারি টেলিমেডিসিন, বা যে স্বাস্থ্যসেবাটা নেওয়া হয় টেলিফোনের মাধ্যমে সেটাই হচ্ছে টেলিমেডিসিন। এটাও কিন্তু বর্তমানে মহামারীর সময় যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমাদের কি বলছে, নিষেধ করছে, তাই না? যে স্বাস্থ্যবিধি মানতে হবে, এগুলো আমাদের জানতে হবে, এবং যদি কোনো কারো রোগ বা উপসর্গ কোনো কিছু দেখা যায় তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে বলছে। তাহলে প্রথমে ডাক্তারকে জানতে হলে ডাক্তার কাছে না যেয়ে ডাক্তার কাছে ফোন করে সেই সম্পর্কে প্রাথমিক একটা ধারণা বা চিকিৎসা আমরা নিতেই পারি। এর ফলে কি হচ্ছে, কোথাও যাওয়া লাগছে না, আমাদের জাস্ট কল করে আমরা জানতে পারছি এই রোগের চিকিৎসাটা কি হবে। তখন সে কাছাকাছি তার ফার্মেসি থেকে সে অনুসারে ওষুধ খেয়েও অনেকে ভালো হয়ে যাচ্ছে। এতে এই যে মহামারীর পিরিয়ডটা সে অনেক সময় কি হচ্ছে, এই কারণে নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এই প্রযুক্তির ব্যবহারের ফলে চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তিতে অনেক উপকার হচ্ছে মানুষের, তাই না? শিক্ষার্থীরা এবার খেয়াল করো তোমরা যে আমরা শিক্ষাক্ষেত্রে দেখলাম যে প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রেও দেখলাম। এখন আমরা জানবো যে বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা। তো বিজ্ঞান বললে, গবেষণার ক্ষেত্র বললে কি নানান ধরনের তথ্য উপাত্তের প্রয়োজন হয়। আর বর্তমান যুগে আইসিটির যুগে এই তথ্য উপাত্ত সম্পর্কে পাওয়া মানে একেবারেই সহজ হয়ে যায়। যত তথ্যের ভাণ্ডারই হচ্ছে এই ইন্টারনেট জগৎ, তাই না? সেখান থেকে তারা প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে অনেক তথ্য তারা পেয়ে যাচ্ছে এবং বিজ্ঞান ও গবেষণার কাজকে আরও সহজ করেছে। যেমন আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের জিনোম বের করেছে। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীদের পাটের জিনোম বের করা সম্ভব হয়েছে। তাহলে প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক উন্নত সাধিত হয়েছে। এরপর চলে আসি আমরা যে কৃষিতে। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো কৃষি যদি উন্নতি না হয় তাহলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে না। তো কৃষিক্ষেত্রেও আমাদের প্রযুক্তির ব্যবহার বর্তমানে ব্যাপক আমরা দেখতে পাই। যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, দেখো যেখানে প্রথম ছবিটাতেই আমরা ব্যক্তিকে কিন্তু চিনি। উনি কে বলেন তো? যেটা হচ্ছে শাইখ সিরাজ, তাই না? তিনি কি বিভিন্ন কৃষি বিষয়ক অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। তিনি বিভিন্ন কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে থাকেন, যেখান থেকে আমাদের দেশ বিদেশের অনেকেরই কৃষি বিষয়ক অনেক কিছু জানতে পারে এবং অনুপ্রেরণা পায় সেই বিষয় দেখার পর, যে কিভাবে হচ্ছে অনেক জায়গাকার অনেক সুন্দর সুন্দর কৃষি বিষয়ক তথ্য তিনি তুলে ধরেন। এর ফলে কি হয়,
যে অনেক অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয় এবং সে ধরনের কৃষিকাজ তারা বাড়ি বসেও অনেক জায়গা যেগুলো আমি না করে থাকি বা ছাদ যে কোনো জায়গায় সে অল্প পরিসরেই অনেক কৃষি উৎপাদন করতে পারে কৃষি। এছাড়াও যারা শিক্ষিত যুবক রয়েছে অর্থাৎ বেকার হয়ে আছে তারাও কিন্তু এই যে ইন্টারনেটের উপরে কৃষির ওয়েবসাইট আছে এখান থেকেও বা ইন্টারনেট থেকেও কৃষি বিষয়ে অনেক তথ্য পেয়ে যায় এবং সেখান থেকে তার বেকারত্ব জীবন ঘোচায়, সে নতুন নতুন ফসল উৎপাদন করে এবং কৃষির যে ঘাটতি কৃষি বিষয় সেগুলো সে পূরণ করতে সক্ষম হয় এবং নিজের আর্থিক উন্নতি করতে সক্ষম হয়। এছাড়াই যে আমরা কৃষির মোবাইল ফোনে কৃষি সমস্যার সমাধান, যে মোবাইল ফোনে একজন কৃষক তার ফসল সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যা সে কল করে জেনে নিতে পারে কৃষিবিদদের কাছ থেকে এবং সেখান থেকে সে ফসলের কী করা সম্ভব বা কী সমাধান দেওয়া সম্ভব সব জানার পর সে অনায়াসে সেটা সে প্রয়োগ করতে পারে এবং ফসলের উৎপাদনও বৃদ্ধি করতে পারে। তাহলে কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, যে টেলিভিশন প্রযুক্তির মাধ্যমে সে বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র সে পেয়ে যাচ্ছে। এছাড়া ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে কৃষি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে সে অনেক তথ্য জানতে পারছে। তাছাড়াও মোবাইল প্রযুক্তির মাধ্যমেও সে কৃষির বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারছে এবং তার সমাধানও জানতে পারছে। তো এর ফলে উন্নতি করা সম্ভব। এরপর আমরা আসি যে পরিবেশ আর আবহাওয়া জানতে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে পরিবেশ আবহাওয়া, যে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন, আগামীকালকে কী হবে বা এক সপ্তাহের ভিতর কী হবে, আমরা এই প্রযুক্তির মাধ্যমে আগে থাকতেই জানতে পারছি, যেটা আগে কখনোই সম্ভব হতো না। যে কখন ঝড় আসছে, বৃষ্টি আসছে এবং এই ঝড়ের মাত্রাটা কতটুকু ক্ষতি করবে কিছুই কিন্তু আমরা জানতাম না। এর ফলে কি হতো, অনেক প্রাণে চলে যেত, তাই না? কিন্তু বর্তমানে এই আবহাওয়ার সংবাদটা আমরা আগে থাকতে জানতে পেরে যে রেডিও টেলিভিশনে এছাড়া ইন্টারনেটে বিভিন্নভাবে আবহাওয়ার সংবাদ আমরা আগে থাকতেই পেয়ে যাচ্ছি। ফলে আমাদের ঠিক সময় মতো আমরা কী করতে পারছি, আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারছি, নিরাপদ আশ্রয়ে যেতে পারছি। ফলে প্রাণ ঘাটতি হচ্ছে না, প্রাণহানি হচ্ছে না, তাই না? যে দেখো এখানকার ঝড় দেখছি আমরা একটা, যে 1970 সালের ঘূর্ণিঝড়ে আমাদের দেশে প্রায় লক্ষ লোক মারা গিয়েছে। বর্তমানে কি আমরা এরকম শুনি যে কোনো ঝড়ে লক্ষ প্রাণ গিয়েছে? না, আমরা কিন্তু এখন আর এ ধরনের শুনি না। কারণ কি, আমরা খবরে শুনি যে এরকম ঝড় আসছে, এত নম্বর সংকেত সমুদ্রবন্দর দেখাতে বলছে। সব কিছু জানার ফলে কি করছে মানুষ, আবহাওয়া সংবাদ শোনার পর সে পূর্বাভাস আগেই পেয়ে যাচ্ছে, ফলে সে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। এর ফলে সেরকম কোনো লোকের প্রাণহানি আর হচ্ছে না। তাহলে পরিবেশ আর আবহাওয়ার ক্ষেত্রেও আমরা প্রযুক্তির ব্যবহারের ফলে অনেক উন্নতি হয়েছে। এখন শিক্ষার্থীরা এতক্ষণ যে আমরা বিষয়গুলো জানলাম, তো সেখান থেকে তোমরা বলো তো এখানে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির 4টি ব্যবহার উল্লেখ করো। তোমরা 4টি ব্যবহারকে উল্লেখ করতে পারবে? একটু ভেবে দেখো তো যে কী ক্ষেত্রে মানে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির 4টি ব্যবহার, যা আমরা তো কিছুক্ষণ আগে জেনে আসলাম। এরকম আর কি ব্যবহার উল্লেখ করা যায়? নিশ্চয় ভাবছ। এরপরে দেখো যে আমি কয়েকটা বলছি তোমাদের। যেমন অনলাইনের মাধ্যমে বিশ্বের যে কোনো লাইব্রেরির বই পড়া যাবে। কি করা যাবে? এই প্রযুক্তির মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিশ্বের যে কোনো লাইব্রেরির বই পড়া যাবে। এছাড়া দেশ বিদেশের যে কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করা যায় এই প্রযুক্তির মাধ্যমে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে দেশ বিদেশের যে কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করা যায়। বিভিন্ন অনলাইন ভিত্তিক পরীক্ষা দেওয়া যায়। এটা বর্তমানে খুবই আমরা দেখছি যে অনলাইন শব্দটা যেন সবার মাঝে ছড়িয়ে গেছে, তাই না? এই মহামারীর সময় অনলাইন ছাড়া যেন কোনো কাজ হচ্ছেই না। তো যেহেতু আমাদের পরীক্ষাগুলো ক্লাসগুলো সব কিছু ঠিকমতো হচ্ছে না, তাই অনলাইনেই নেওয়া যায় বা বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনও নিচ্ছে। তো তাহলে বিভিন্ন অনলাইন ভিত্তিক পরীক্ষা নেওয়া যায়। এছাড়া কি বিভিন্ন বই ডাউনলোড করা যায়। ডাউনলোড করার ফলে কী হবে, আমার ইচ্ছা মতো যে কোনো সময় ইন্টারনেট সংযোগ না থাকলেও আমি সেই বইটা পড়তে পারছি, সেই পাঠটা আমার নেওয়া সম্ভব।
এছাড়া বিভিন্ন জনের যে ক্লাস, আমরা যে ভিডিও ক্লাস করছি, কি ক্লাসও ডাউনলোড করে নেওয়া যায়। যে শিক্ষকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে সেই ক্লাসে সেই পার্টটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো বারবার। এতে কি হবে, তোমাদের পড়ার বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে আমরা নতুন কি শিখলাম, যেখানে আছে ইবুক, টেলিমেডিসিন, জিনোম, গবেষণা। আমরা এই নতুন নতুন বিষয়টা আজকের ক্লাসে শিখলাম, তাই না? যে ইবুক অর্থাৎ ইলেকট্রনিক বুক, যেখানে কয়েক হাজার বই রাখা যায়। এরপর আছে টেলিমেডিসিন। টেলিমেডিসিনটা কি, যে দূরে থেকে যে স্বাস্থ্যসেবাটা নেওয়া হয় টেলিফোনের মাধ্যমে একজন চিকিৎসকের কাছ থেকে, সেটাই হচ্ছে টেলিমেডিসিন। এরপর দেখছি আমরা জিনোম। জিনোমটা কি, যে আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের যে জিনোমটা বের করেছে সেটাই হচ্ছে জিনোম। এবং গবেষণার ক্ষেত্রেও আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তো এখন আমরা দেখি যে এতক্ষণ ক্লাস করার পর আমরা কি জানলাম। তো প্রথমেই আছে ই বুকে কতগুলো বই থাকে। দেখো তো, 1টি, 10টি, কয়েক হাজার না শতাধিক, কোনটা হবে? যে ই বুকে নিশ্চয়ই 1টি নয়, 10টি নয়, তাহলে কি হবে? হ্যাঁ, কয়েক হাজার বই, তাই না? তাহলে এটা তোমরা যদি কয়েক হাজার বলে থাকো তাহলে তো অবশ্যই সঠিক হয়েছে। তাহলে ই বুকে কতগুলো বই থাকে? কয়েক হাজার। এরপর আসছে টেলিমেডিসিন বলতে কি বোঝায়। টেলিমেডিসিন বলতে কি বোঝায় আমরা একটু আগে জেনে আসলাম, যে টেলিফোনে ওষুধ বিক্রি, টেলিফোনে চিকিৎসা সেবা, টেলিফোনে সেবা এবং টেলিসেবা। আমরা কি বলতে পারি এখানে, যে টেলিফোনে চিকিৎসা সেবা, অর্থাৎ টেলিফোনে তো আমরা কথা বলি, কিন্তু সেই কথাটা কি সম্পর্কিত, এবং যে কোনো মানুষের সাথে চিকিৎসা নিয়ে কথা বললেও কিন্তু টেলিমেডিসিন হবে না। অবশ্যই ডাক্তারের সঙ্গে চিকিৎসা বিষয়ক যে পরামর্শটা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। এরপর আছে মাল্টিমিডিয়ার আবিধানিক রূপ কি, অর্থাৎ মাল্টিমিডিয়ার অর্থ কী। এখানে আছে বহু মাধ্যম, এক মাধ্যম, ত্রিমাধ্যম, বিশেষ মাধ্যম। তো মাল্টি মানেই কিন্তু আমরা জানি বহু। তোমরা কি জানো যে মাল্টি মানে কি? মাল্টি মানেই কিন্তু বহু, অর্থাৎ বহু মিডিয়ার যেখানে সম্পর্ক, তাহলে হবে হচ্ছে বহু মাধ্যম। মাল্টিমিডিয়ার আবিধানিক রূপ হচ্ছে বহু মাধ্যম। এরপর আসছে আমাদের দেশের বিজ্ঞানীরা পাটে কি আবিষ্কার করতে আইসিটির ব্যবহার করেছিলেন। মনে আছে আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের কি আবিষ্কার করতে আইসিটির ব্যবহার করেছিলেন? জিন, তন্তু, না জিনোম, না জীবন? কি হবে দেখো তো, একটু ভাবো যে কী হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের কি আবিষ্কার করতে আইসিটির ব্যবহার করেছিলেন? একটু আগে আমরা জেনে আসলাম না, পাটের জিনোম আবিষ্কার করতে আইসিটির ব্যবহার করেছিলেন। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো বাড়ির কাজটা একটু নাও, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে 10 বাক্যের একটি ছোট রচনা লিখো। যে আমরা একটু আগে শিক্ষাক্ষেত্রে কয়েকটা দেখলাম, তারপর চিকিৎসা ক্ষেত্রে দেখলাম, এরপর কৃষিক্ষেত্রে, পরিবেশ আবহাওয়া, এরকম নানান ক্ষেত্রে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার দেখেছি। এরকম কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এরকম ব্যবহার নিয়ে 10 বাক্যের একটি রচনা লিখবে। তো আজকে এখানে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এবং সবসময় অনলাইন ক্লাসের সঙ্গে থেকো, পড়াশোনার মাঝে থেকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে